প্রিয় শিল্প সাহিত্য ও ইতিহাসপ্রেমী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আদর আল আমিন আছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস চোখের বালি বইয়ের সারসংক্ষেপ গঠনমূলক আলোচনা। আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক চোখের বালি উপন্যাসের সারসংক্ষেপ আলোচনা। চোখের বালি তৎকালীন সমাজ সংস্করণের জন্য লেখা হয়েছিল। চোখের বালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস। চোখের বালি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষের মধ্যে অনেকটা মিল রয়েছে। চোখের বালি মূলত একজন যুবতী বিধবার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা নিয়ে লেখা হয়েছে। আর রয়েছে মানব সংসারের বিভিন্ন সমস্যাগুলো। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস, যা মূলত সমাজ ও সংস্কারের প্রেক্ষাপটে ব্যক্তি, মানুষের মনস্তত্ত্ব ও সম্পর্কের জটিলতা নিয়ে রচিত। এই উপন্যাসে বিনোদিনী নামক এক তরুণী বিধবার জীবন কেন্দ্র করে একটি পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, প্রেম, বিদ্বেষ এবং সামাজিক বিধিনিষেধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 1880 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনী নামে একটি গল্প লেখেন। পরবর্তী সময়ে এটি চোখের বালি উপন্যাস আকারে প্রকাশিত হয়। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কুশলতা এ উপন্যাসের চরিত্রাঙ্গনের প্রধান বৈশিষ্ট্য। এতে লেখক চরিত্রগুলোর ব্যক্তিত্বকে শুধু বইয়ের ক্রিয়াক্রমে নয়, মনের দিক থেকে পূর্ণ বিকশিত করে বিশ্লেষণ করেছেন। পারিবারিক গণ্ডির মধ্যকার ব্যক্তিজীবনের সমস্যা ও টানাপোড়েনের খুব গভীরভাবে বিশ্লেষায়িত হয়েছে। দৈনন্দিন জীবনে খুঁটিনাটি বিষয়কে অবলম্বন করে মনের বিমিশ্র গভীর অনুভূতির বিবরণ দিয়ে শিল্পী চরিত্রে রূপ ফুটিয়ে তুলেছেন। উপন্যাসের শুরুতেই বিনোদিনীর পরিচয় পাই। এই চরিত্রকে ঔপন্যাসিক অতি সূক্ষ্ম ও জটিল মনস্তত্ত্বের বিশ্লেষণ করেছেন। এটি কেন্দ্রীয় চরিত্র। বিনোদিনী যেমন সুশিক্ষায় শিক্ষিত, সুদর্শনা, তেমনি কাজে কর্মে নিপুণ। সে মার্জিত, রুচিসম্মত, অন্য বাঙালি নারীদের চেয়ে বেশিই শিক্ষিত। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আধুনিক উপন্যাস। 19 শতকের শেষ দশকের যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার এবং সমসাময়িক কালের জাতিক ও আন্তর্জাতিক সময়, সমাজ ও সংস্কৃতির অন্তর্স্থিত মানব অস্তিত্বের সর্বগ্রাহী সমস্যায় প্রথম বাংলা সাহিত্যে এই উপন্যাসের মাধ্যমে শিল্পরূপ লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস আশ্রিত রচনার মধ্য দিয়ে উপন্যাসের জগতে প্রবেশ করেছিলেন। এতে তার তৃপ্তি মিটেনি। কল্পনাকে বাদ দিয়ে বাস্তব জীবনের প্রেক্ষাপটকে আশ্রয় করে তিনি নতুন ধারা সৃষ্টি করেন। এ চেষ্টার প্রতিফলন দেখা যায় চোখের বালি উপন্যাসে। চোখের বালি উপন্যাসে তৎকালীন সমাজের প্রচলিত সংস্কার ও রাজনীতির বিরুদ্ধে এক বিদ্রোহ দেখা যায়। বিধবাদের পুনর্বিবাহের মতো বিষয়গুলি উপন্যাসে আলোচিত হয়েছে, যা সেই সময়ের সমাজে একটি সাহসী পদক্ষেপ ছিল। আক্ষণ্যবাগ সংসারের সর্বময় কর্ত্রী মা, এক অনভিজ্ঞা বালিকা বধূ, এক বাল্য বিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিকটি খুব সচারভাবে ফুটিয়ে তুলেছেন। বিনোদিনীর একাকিত্ব, আকাঙ্ক্ষা, অভিলাষ এবং মহেন্দ্র আশালতা ও বিহারীর জটিল সম্পর্কের মনস্তত্ত্ব এই উপন্যাসের অন্যতম প্রধান আকর্ষণ। চোখের বালি উপন্যাসের দুটি পুরুষ চরিত্রের মধ্যে প্রধান চরিত্র মহেন্দ্রকে লেখক গঠন করেছেন আত্মকেন্দ্রিকতার ধাতুতে। বাল্যকাল থেকেই সে বাবাহারা হয়ে মা ও কাকিমার আদরে
প্রশ্রয়ে শুধু নিজেকেই ভালোবাসতে শিখেছে। তার মধ্যে মানবিক গুণাবলীর জন্ম হয়নি। প্রথমে দেখা যায় মায়ের প্রতি ভালোবাসার ঘাটতির অভাব হবে বিয়ে করলে, এই কারণে সে বিয়ে করতে চায় না। পরে আবার বিহারীর পছন্দের মেয়েকে বিয়ে করে জগৎ সংসার, মা সবাইকে ভুলে স্ত্রীর প্রতি বেশি মনোযোগী হয়ে পড়ে। বিনোদিনীর ক্ষেত্রেও তার আত্মকেন্দ্রিকতাই কাজ করেছে। প্রথমে সে বিনোদিনী সম্পর্কে উদাসীন, কিন্তু তার সম্পর্কে যে বিনোদিনীও উদাসীন, এটি তাকে বেদনাহত করে। মহেন্দ্রর সঙ্গে বিনোদিনীর বিয়ের কথা বলে মহেন্দ্রর মা। মহেন্দ্র প্রথমে সম্মতি দিলেও শেষ পর্যন্ত বিনোদিনী তার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। দারিদ্র্যের অপঘাতে অসুস্থ ও অযোগ্য ঘাটের মরার গলায় সে মালা পরাতে বাধ্য হয়। ভেঙে যায় তার সব স্বপ্ন। অল্প বয়সে বৈধব্য বরণ করায় জীবনে নেমে আসে দুঃখ কষ্ট। বিহারীর প্রত্যাশায় সমাজের উপেক্ষা, অল্প বয়সে বৈধব্য বরণ, দারিদ্র্যের যন্ত্রণা বিনোদিনীর আত্মসম্মানে আঘাত হানে। মহেন্দ্রের খামখেয়ালিপানা উপন্যাসের গতি প্রকৃতিকে বারবার পরিবর্তন করে। যে নিজের উপর নিয়ন্ত্রণহীন বলেই বিহারীর বিয়ের পাত্রী আশালতাকে বিয়ে করেছে, বিয়ের পর উদ্দাম প্রণয়লীলায় মত্ত হয়ে জগৎ সংসার ভুলে যায়। তার মা রাজলক্ষ্মী ছেলের এমন অবস্থা দেখে কষ্ট পায়। সে অন্নপূর্ণাকে দোষারোপ করে। ফলে অন্নপূর্ণা সংসার ছেড়ে কাশীতে চলে যায়, আর রাজলক্ষ্মী চলে যায় গ্রামের বাড়িতে বারাসাতে। সেখানে বিনোদিনী তার সেবা করে মন জয় করে নেয়। উপন্যাসে বিহারীকে আবিষ্কার করে বিনোদিনী। এই চরিত্রের অপূর্ণতা দূর করে, গোপনে আবেগের দুর্বলতার খাদ মুক্ত করে তাকে খাঁটি সোনায় পরিণত করার দায়িত্ব বিনোদিনী পালন করে। বিহারীর অন্তরে শুধু প্রেম নয়, বরং তার পৌরুষের জাগরণ ঘটেছে বিনোদিনীর সংস্পর্শে। বিহারীকে রবীন্দ্রনাথ মনস্তাত্ত্বিক একটি সূক্ষ্ম সূত্রের উপর প্রতিষ্ঠিত করে তাকে বিকশিত করেছেন। রাজলক্ষ্মী চরিত্রটিও অতি সূক্ষ্ম একটি মনস্তাত্ত্বিক সূত্রের উপর প্রতিষ্ঠিত। মহেন্দ্র সম্পর্কে রাজলক্ষ্মীর স্নেহের মনোভাব বাড়াবাড়ি মনে হলেও মনস্তাত্ত্বিক বিচারে তার মনোভাব আত্মপ্রতিষ্ঠার নামান্তর। মহেন্দ্রর ভিতর দিয়ে রাজলক্ষ্মী রসিয়ে রসিয়ে নিজের প্রাধান্য উপভোগ করেছে। মায়ের প্রাধান্য ক্ষুণ্ণ হবে মনে করে বিয়ে করলে রাজলক্ষ্মী যেমন খুশি হয়েছে, তেমনি তার অমতে বিয়ের পর বউ নিয়ে মাতামাতি রাজলক্ষ্মীর ক্ষোভে পরিণত হয়। তখনই সে বিনোদিনীকে দেখে বলে ওঠে, মা, তুই আমার ঘরের বউ হলি নে কেন? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখতাম। রাজলক্ষ্মী তার স্বরূপ বুঝতে না পারলেও বিনোদিনী ঠিকই বুঝেছিল। তাই সে প্রত্যুত্তরে বলল, সে কথা ঠিক পিসিমা, কেহ কাহাকেও জানে না, নিজের মনও কি সব জানে? তুমি কি কখনো তোমার বউয়ের উপর দেশ করিয়া এই মায়াবিনীকে দিয়ে তোমার ছেলের মন ভুলাইতে চাও নাই? একবার ঠাউর করিয়া দেখো দেখি। এইখানে রাজলক্ষ্মী চরিত্রের পূর্ণ রূপটি ধরা পড়ে। উপন্যাসে আশা চরিত্রটি ছোট মনে হলেও তার বিবর্তন কম গুরুত্বপূর্ণ নয়। প্রথম দিকে অবলা সরলা অপরিণত বুদ্ধির বালিকা আশা শেষের দিকে আত্মবোধ সম্পন্ন হয়। শেষের দিকে আশার চরিত্রের ব্যাপক পরিবর্তন ঘটে, তা মহেন্দ্রও লক্ষ্য করে। শেষে তার কাছে আশার যে মূর্তি ধরা দেয়, এ যেন মহেন্দ্রর কাছে নতুন। এই আশার মধ্যে কোনো সংকোচ নেই, দীনতা নেই। এই আশা নিজের অধিকারের মধ্যে অধিষ্ঠিত, যেটুকুর জন্য সে মহেন্দ্রের কাছে ভিক্ষাপ্রার্থী নয়। মহেন্দ্র, বিনোদিনী ও আশালতার মধ্যকার ত্রিভুজ প্রেম এই উপন্যাসের কাহিনীকে আরও জটিল করে তুলেছে। এই প্রেম ত্রিকোণ সম্পর্কের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পরিণতি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব গদ্যশৈলী এই উপন্যাসকে বিশিষ্টতা দিয়েছে। ঘটনার বর্ণনা, চরিত্রের সংলাপ
এবং গল্পের বুননে তার মুনশিয়ানা পাঠককে আকৃষ্ট করে। উপন্যাসে অন্নপূর্ণার বিশেষ ভূমিকা নেই, তবে অবারন্ত বলা যায় না। তিনি বিহারী ও আশার, বিশেষ করে আশার আত্মাধিক শক্তি। সে চাইলে মহেন্দ্রকে ফেরাতে পারত, আবার আশাকেও শিক্ষিত করতে পারত, কিন্তু অশান্তি এড়াতে সে অভিমানবশত কাশী গমন করে। এ চরিত্রটির মধ্যে সূক্ষ্ম অভিমানের রেশ ও সামান্য একটু জটিলতার সঞ্চার করেন লেখক। কাহিনীর উপর ভর করে রবীন্দ্রনাথ চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটনে উৎসাহী হন। বিধবা তরুণীর মনোবেদনা ও সামাজিক অবস্থান মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের প্রয়াস রয়েছে। চোখের বালি উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সামাজিক প্রেক্ষাপট এবং ভাষার ব্যবহার একে একটি ধ্রুপদী সাহিত্যকর্মে পরিণত করেছে। সংক্ষেপে, চোখের বালি উপন্যাসটি ব্যক্তি, মানুষের মনস্তত্ত্ব, সমাজ ও সংস্কারের দ্বন্দ্ব এবং প্রেম অপ্রেমের এক জটিল আখ্যান, যা আজও পাঠককে আলোড়িত করে। ১৯০১ সালের ১৫ই মে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রথম সংখ্যায় প্রথম কিস্তিতে চোখের বালি উপন্যাসের প্রথম ৪টি পরিচ্ছেদ মুদ্রিত হয়। শেষ কিস্তিটি প্রকাশিত হয় ১৯০২ সালের ২১ অক্টোবর। ১৯০৩ সালের ৫ এপ্রিল উপন্যাসটি কলকাতার মজুমদার লাইব্রেরি বই আকারে প্রকাশিত হয়। ক্রাউন ৮ পেজি ৩৩৮ পৃষ্ঠায় বইটি মুদ্রিত হয়। মুদ্রণের সংখ্যা ছিল ১,০০০। দাম ছিল ২ টাকা ৪ আনা। বই আকারে প্রকাশের সময় লেখক সমসাময়িক পত্রে প্রকাশিত কোনো কোনো অংশ বর্জন করেছিলেন। ১৯১০ সালের ২০ জুন ইন্ডিয়ান পাবলিশিং হাউস চোখের বালি উপন্যাসের নতুন সংস্করণ প্রকাশ করে। ১৯৪০ খ্রিস্টাব্দে উপন্যাসটি বিশ্বভারতী সংস্করণ রবীন্দ্র রচনাবলিতে অন্তর্ভুক্তির সময় এর সূচনা অংশ লিখতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেন, আমার সাহিত্যের পথযাত্রা পূর্বাবার অনুসরণ করে দেখলে ধরা পড়বে যে চোখের বালি উপন্যাসটা আকস্মিক, কেবল আমার মধ্যে নয়, সেদিনকার বাংলা সাহিত্য ক্ষেত্রে। সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনার পরম্পরার বিবরণ দেওয়া নয়, বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানো। সেই পদ্ধতি দেখা দিল চোখের বালিতে। ১৯০৪ সালে অমরেন্দ্রনাথ দত্ত এই উপন্যাসের নাট্যরূপ দেন। ১৯৩৮ সালের অ্যাসোসিয়েট পিকচার্সের প্রযোজনায় চোখের বালি অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়। ২০০৩ সালে বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে চোখের বালি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। চোখের বালি উপন্যাসটি বাংলায় ২ বার চলচ্চিত্রায়িত হয়েছে। ১৯৩৮ সালে নির্মিত চোখের বালি ছবিতে অভিনয় করেন সুপ্রভা মুখোপাধ্যায়, ইন্দিরা রায়, শান্তিলতা ঘোষ, রমা বন্দ্যোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, ছবি বিশ্বাস ও মনোরঞ্জন ভট্টাচার্য। পরিচালনা করেন সতু সেন। ২০০৩ সালে নির্মিত চোখের বালি ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায়চৌধুরী ও লিলি চক্রবর্তী। পরিচালনা করেন ঋতুপর্ণ ঘোষ। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সাহিত্যপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।